এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রাজধানীর সড়কে স্কুল চলাকালীন সৃষ্টি হওয়া তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাঁর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা এবং এর ফলে সৃষ্ট যানজট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদাহরণ হিসাবে উল্লেখ করেন যে অনেক স্কুলে মাত্র 150 শিক্ষার্থীর জন্য প্রায় 100টি ব্যক্তিগত গাড়ি ভিড় করে, যা সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত করে। এই সমস্যার সমাধানে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত একটি বাস্তবসম্মত প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার্থীদের স্কুলে আসার পথ সহজ ও যানজট মুক্ত করতেই প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ। একই দিনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট মোকাবেলা ও সাশ্রয়ের লক্ষ্যে দেশের মহানগরীর স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত। তাই স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে একটি জরিপে 55% মানুষ অনলাইন ক্লাসের পক্ষে মত দিলেও শিক্ষার্থীদের সামাজিকীকরণের কথা বিবেচনা করে পুরোপুরি অনলাইন পদ্ধতির বিপক্ষে মন্ত্রণালয়। এই সংকটকালীন সময়ে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে 5 দিনের পরিবর্তে 6 দিন ক্লাস নেওয়ার চিন্তা ভাবনাও করা হচ্ছে। এছাড়া স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে ইলেকট্রিক, সোলার বা ব্যাটারি চালিত স্কুল বাস সার্ভিস চালুর বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব বিকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে, যা আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে এই পরিকল্পনাটি প্রাথমিকভাবে শুধু মহানগরীর বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য প্রযোজ্য হবে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়। মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। দেশে চলমান জ্বালানি তেলের তীব্র সংকট ও সরবরাহ ঘাটতির প্রেক্ষাপটে প্রতিদিন রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত মোট 13 ঘন্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। এছাড়া পাম্পগুলোতে তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্কে মানুষের দীর্ঘ লাইন এবং কর্মীদের উপর হামলার ঘটনায় মালিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাম্প মালিকদের দাবি, সরবরাহ ব্যবস্থায় রেশনিং এবং গুজবের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নিরাপত্তা ও নজরদারি প্রয়োজন। তবে জ্বালানি বিভাগ দাবি করেছে, বর্তমানে দেশে 1,92,919 মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল মাসেও কোনো সংকটের আশঙ্কা নেই এবং সীমান্ত এলাকায় তেল পাচার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া জ্বালানি বিক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে আগামী সপ্তাহেই একটি নতুন মোবাইল অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত হয়ে অতিরিক্ত তেল মজুত না করতে সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মূলত বিশ্ববাজারে অস্থিরতা এবং ভূ রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও দেশের সরবরাহ স্বাভাবিক রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। পাম্প মালিকরা পরিষ্কার করেছেন যে তারা সরকারের প্রতিপক্ষ নন, বরং সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের প্রত্যাশী। 2025-26 কর বর্ষের ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা আজ মঙ্গলবার রাত 12টায় শেষ হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা বা অতিরিক্ত করের ঝুঁকি এড়াতে দ্রুত রিটার্ন সিস্টেম ব্যবহার করা জরুরি। এবারে কর বর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর এর তথ্য মতে এখন পর্যন্ত 50 লাখের বেশি করদাতা এই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং 42,50,000-এর বেশি রিটার্ন জমা পড়েছে। যদিও কোনো করদাতা অনিবার্য কারণে আজ রাতের মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন, তবে অনলাইনে লিখিত আবেদনের মাধ্যমে সময় বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। এই রিটার্ন সিস্টেমে টাইম এক্সটেনশন মেনু ব্যবহার করে যৌক্তিক কারণ দর্শিয়ে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করা যাবে। এমনকি যারা এখনও নিবন্ধন করেনি তারাও দ্রুত নিবন্ধন সম্পন্ন করে এই সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। এনবিআর করদাতাদের শেষ মুহূর্তের ভিড় এড়াতে এবং আইনি জটিলতা মুক্ত থাকতে দ্রুত অনলাইন সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে। মূলত স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কর প্রদানের প্রক্রিয়া সহজ করতেই ডিজিটাল মাধ্যমে এই গুরুত্বারোপ করা হচ্ছে। আজ রাত 12টার পর সময় বৃদ্ধির আবেদন বা রিটার্ন দাখিল না করলে করদাতাদের আইন অনুযায়ী জরিমানার সম্মুখীন হতে হবে। নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা 11টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলসীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বিআর সুপার পরিবহন বাসের হেল্পার হিসাবে কাজ করতেন। স্থানীয় পুলিশ জানায়, প্রায় 1 বছর ধরে জাহিদ ইসলাম বিআর সুপার পরিবহন বাসে হেল্পার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুণকান্দি মোড়ে কলুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সাথে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে ওঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এখন ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এবার আন্তর্জাতিক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে রেশ ধরে ইরান থেকে ছোড়া নতুন এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে জনবহুল এলাকায় আছড়ে পড়েছে। সোমবার রাতে মধ্য ইসরায়েলের তেল আবিব সহ বেশ কিছু স্থানে এই ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়ার ফলে একাধিক গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ইসরায়েলি পুলিশ বাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন যে শহরের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে তেল আবিবের সমুদ্র সৈকতের প্রমোনেড এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে, যেখানে বর্তমানে উদ্ধারকারী দল তৎপরতা চালাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, প্রাথমিক আলামত অনুযায়ী এটি কোনো গুচ্ছ বোমার আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান আগেই দাবি করেছিল যে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে নতুন দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এই হামলার পর পুরো অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ইসরায়েলি বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘিরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। IDF মুখপাত্র CNN-কে জানান, পরিস্থিতি মোকাবেলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন পয়েন্টে জরুরি সেবা ও অনুসন্ধান দল পাঠানো হয়েছে। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এই আঘাত আসায় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এক নতুন সংকটের মুখে পড়েছে। যুদ্ধের এই আকস্মিক অবনতি ও পাল্টাপাল্টি হামলায় আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমানে সম্ভাব্য অন্য কোনো বিপদের আশঙ্কায় পুরো এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। এবারে খেলার খবর। বাংলাদেশ সার্ফিং দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। 2026 সালে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য 20তম এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্টে বাংলাদেশের সার্ফাররা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। গত আগস্টে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে 18টি দেশের মধ্যে 9ম স্থান অধিকার করায় এই অভাবনীয় সাফল্য আসে। 5 জন বাংলাদেশি সার্ফারের সম্মিলিত প্রচেষ্টায় থাইল্যান্ড, সিঙ্গাপুর ও কুয়েতের মতো দেশগুলোকে পেছনে ফেলে এই গৌরব অর্জন সম্ভব হয়েছে। বর্তমানে কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে কক্সবাজার সমুদ্র সৈকতে নিবিড় প্রশিক্ষণ শুরু করেছেন হাসান, মান্নান ও ফাতেমারা। নারী সার্ফার ফাতেমা আক্তার ও মহিমা আক্তার মিলি আন্তর্জাতিক এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশের মাটিতে দেশের পতাকা ওড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরী এই অর্জনকে দেশের জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেছেন। তবে এই খেলাকে আরও এগিয়ে নিতে তিনি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 পর্যন্ত জাপানে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ দেশের ক্রীড়া অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের সংবাদ।
সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।